নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক বিমল মিত্রের লেখা গল্প আলোচনা দাসী। তাহলে শুরু করি। গল্পের নাম আলোচনা দাসী। হাসির গল্প লেখা বড় শক্ত, কান্নার গল্প লেখাও যেমন শক্ত, হাসির গল্প লেখাও তেমনি। আসলে গল্প লেখাই আমার কাছে শক্ত। গল্প লেখক হিসেবে যখন একবার খ্যাতি হয়ে যায়, তখন গল্প লেখা আরও শক্ত হয়ে যায়। 10 জনে এসে তাগাদা করে, ভাববার সময় দেয় না, লেখবারও সময় দেয় না। শেষ পর্যন্ত আমার গল্প সাপ্লায়ার হরিপদকে ডাকতে হলো। হরিপদ এলো। আমার ফরমাস শুনে খানিকক্ষণ ভাবলে। বরাবর বিপদের দিনে আমাকে হরিপদই উদ্ধার করেছে। হরিপদই বলতে গেলে আমার ভাগ্য নিয়ন্তাম। তার কাছে ফরমাস দিলেই রেডিমেড গল্প পেয়েছি। কিন্তু হাসির গল্পের কথা শুনে কেমন যেন ভাবনায় পড়ল হরিপদ। এর আগে হরিপদকে গল্প নিয়ে কখনো এমন ভাবনায় পড়তে দেখিনি। হরিপদ বললে, আপনি বড় ভাবনায় ফেললেন মশাই। তারপর একটু ভেবে নিয়ে বললে, আচ্ছা দাঁড়ান মশাই, আমাকে একটা রাত টাইম দিন। আমার বউয়ের সঙ্গে একবার পরামর্শ করি, তারপর কাল আপনাকে বলে যাব। তারপর চলে যাবার সময় ফিরে দাঁড়ালো। বললে, তা হাসির গল্পের জন্যেও 5 টাকা? তা হয় না। বললাম, না হয় না হবে, ওর বেশি আমি দিতে পারবো না। হরিপদ বললে, এ আপনার বড় অন্যায় জুলুম মশাই। হাসি কান্নার এক দর? আমার মগজে হাসি নেই, আমি কোত্থেকে হাসির গল্প সাপ্লাই করব আপনাকে? হাসি কোথায় আছে বলুন সংসারে? হাসি তো আর কান্নার মতো পথে ঘাটে ছড়ানো থাকে না। আপনি যে সেই মুড়ি মিছরির এক দর করে ফেললেন মশাই। বললাম, তা তোমার 5 টাকায় না পোষায় তো দরকার নেই। আজকাল অনেক গল্প সাপ্লায়ার আছে, তারা 3 টাকায় এক্ষুনি গল্প সাপ্লাই করতে রাজি। বাড়িতে এসে দুবেলা খোসামত করে যাচ্ছে। হরিপদ ক্ষুণ্ণ হলো। বললে, এই তো আপনাদের দোষ। এখন আপনার নাম হয়েছে কি না, এখন তো বলবেনই। অথচ এই হরিপদ ছিল বলে তবু নাম ধাম করেছেন। নইলে সেসব দিনের কথা ভাবুন তো একবার, যখন 1 টাকায় এই শর্মা আপনাকে গল্প সাপ্লাই করেছে, আর আপনি পত্রিকার অফিসে অফিসে ধর্ণা দিয়ে বেরিয়েছেন আর জুতোর শুকতলা খুইয়ে ফেলেছেন। এরই নাম দুনিয়া মশাই। আমার দুনিয়া চেনা হয়ে গেছে। হরিপদর এসব কথা নতুন নয়। এ ধরনের কথা প্রত্যেকবার বলবে, রেট বাড়াবার জন্যে দর কষাকষি করবে, আর শেষ পর্যন্ত গল্প ঠিক সাপ্লাই করবে। এ হরিপদর পুরনো কায়দা। আমি ওতে বিচলিত হই না। হরিপদ তখনও যায়নি। বললে, তাহলে কি করব? যাব না? বললাম, সে যা তোমার মর্জি। হরিপদ আবার ফিরে এলো। বললে, আপনিও যে সেই হরিবিলাসবাবুর মতন করলেন দেখছি। বললাম, হরিবিলাসবাবুর কথা ছেড়ে দাও, আমি তো আর হরিবিলাসবাবু নই। একদিন তো হরিবিলাসবাবুর মতো হবেন, তখন আপনারও বাড়ি হবে, গাড়ি হবে, টেলিফোন হবে, সব কিছু হবে। তখন আপনিও হরিবিলাসবাবুর মতো আমাকে আর চিনতেই পারবেন না। অথচ এই হরিবিলাসবাবুকে কে চিনত শুনি? এই শর্মা না থাকলে ওই সব মোটা মোটা কেতাব ভেবে লিখবার সময় ছিল ওর, না বিদ্যে ছিল? বললাম, অন্য লেখক সম্বন্ধে আমার ঘরে বসে আলোচনা করতে হবে না, আমি ওসব পছন্দ করি না, তুমি যাও। হরিপদর আরও হয়তো কিছু বলবার ইচ্ছে ছিল, কিন্তু আমার দিক থেকে কিছু গরজের প্রমাণ না পাওয়ায় রেগে মেগে বেরিয়ে গেল। কিন্তু যা ভেবেছিলাম, পরদিন ভোরবেলায় হরিপদ এসে হাজির। অন্য রকম চেহারা, হাসি হাসি মুখ। হরিপদ চেয়ারে বসে বললে, পেয়ে গেছি মশাই।
বললাম, কিন্তু 5 টাকার বেশি দেব না, তা বলে রাখছি। তার কি করব, 5 টাকা 5 টাকাই সই। কদিন রেশন আনা হচ্ছে না টাকার অভাবে। এই টাকাটা পেলে সোজা রেশনের দোকানে গিয়ে আগে চালটা নিয়ে আসব। বউকে বলে এসেছি। বললাম, বলো তাহলে, আমি শুনছি। কোথায় পেলে গল্পটা? আগে আমার নিজের জীবনের গল্পটাই আপনাকে দিয়ে দিলুম। তার মানে তোমার জীবনে হাসির গল্প আছে নাকি? হরিপদ বললে, আগে হ্যাঁ, আমার একেবারে মনে ছিল না। বউকে গিয়ে কাল রাত্রিরেই বললুম যে একটা হাসির গল্প চাই, বড় ভাবনায় পড়েছি। বউ বললে, কেন, আমাদের বিয়ের ব্যাপারটা বলে দাও না, ওটাও তো হাসির। তা আমিও ভেবে দেখলুম, সত্যিই তো, সেটাও তো এক হাসির ব্যাপার। শুনলে হাসতে হাসতে পেট একেবারে ফেটে যাবে। আমিও একটু অবাক হয়ে গেলাম। বললাম, সে কি, তোমার জীবনে যে আবার এত হাসি আছে তা তো জানতাম না। তুমি তো চিরকাল কাঁসি বাজাও আর ভ্যারেন্ডা ভেজে বেড়াও বলেই জানতুম। হরিপদ হাসতে লাগলো। না স্যার, মানুষকে বাইরে থেকে যা দেখেন তা সে নয়। আসলে প্রত্যেক মানুষের মধ্যেও আবার আর একটা মানুষ লুকিয়ে থাকে। ও বাবা, হরিপদ যে আবার দার্শনিকের মতো কথা বলে। বললাম, ও কথা থাক, এখন তোমার গল্পটা বলো। হরিপদ বললে, ঠিক আছে, তাহলে আপনার একটা ওই সিগারেট দিন। দিলাম সিগারেট। হরিপদ নিজের পকেট থেকে দেশলাই বার করলে, ধরালে সিগারেটটা, তারপর ধোঁয়া ছাড়ল, আর তারপর মুখ উঁচু করে ভাবতে লাগলো। বললাম, তুমি গল্প বানাচ্ছ নাকি, আমাকে ঠকাচ্ছ? হরিপদ বললে, না স্যার, আপনি বলছেন কি, আপনাকে আমি ঠকাবো? আমার ধম্ম বলে একটা কিছু নেই। আমি নেমক হারাম বলতে চান? কি যে বলেন আপনি! আমাকে আপনি কি সেই রকমের লোক পেয়েছেন নাকি? আমি 5টা টাকার জন্যে আপনার কাছে ধম্ম বলি দেব? সে এক এলাহি কাণ্ড করে বসল হরিপদ। যেন মিথ্যে বানানো গল্প বললে হরিপদ পরকালে নরক বাস করবে, এই রকম ভাব করতে লাগলো। বললাম, যা হোক, এবার বলো তোমার গল্প। তবে শুনুন, বলে হরিপদ নাক চোখ মুখ কুঁচকে আরম্ভ করলে। তবে শুনুন, আমি স্যার চিরকালের বাউন্ডুলে মানুষ। আপনি হয়তো ভাবছেন এখনই আমার এই দুর্দশা, আসলে তা নয়। চিরটা কাল আমার দুর্দশায় কেটেছে। আমি জন্ম হাবাতে, মানে কোনো কালেই আমার রোজগার ছিল না। সেই ছোটোবেলাতেও যেমন, এখনও তেমনি। খাই দাই কাঁসি বাজাই গোছের, তাতে আমার কোনো দুঃখ নেই স্যার। অথচ দেখুন, আমি আবার অন্য রকম হয়ে যেতে পারতুম। আমি আপনার চেয়েও বড় লোক হয়ে যেতে পারতুম। মানে ভাগ্য অন্যরকম হলে আজকে আমি আপনাকে এইখানে বসে 10,000 টাকার চেক লিখে দিতে পারতুম। আপনি হয়তো ভাবছেন আমি আপনার সঙ্গে ইয়ার্কি করছি, কিন্তু আপনি বললে বিশ্বাস করবেন না, আমি আজকে 10 লক্ষ টাকার মালিক হয়ে বসতে পারতুম। আমি হরিপদর কথা শুনে অবাক হয়ে গেলাম। বললাম, 10 লক্ষ টাকা বলছো কি? আগে হ্যাঁ, 10 লক্ষ টাকায় একের পর কটা শূন্য দিতে হয় তা আমি জানি না বটে, কিন্তু সেই 10 লক্ষ টাকারই মালিক হয়ে গিয়েছিলাম আমি একদিন। কীরকম? সেই টাকাটা সব খুইয়েছ? আজ্ঞে, সেই গল্পটাই তো বলছি। 10 লক্ষ টাকা কি চালাকি কথা বলুন? 10 লক্ষ টাকা কটা লোকের আছে বলুন তো? আমার বাবারও ছিল না, আমার ঠাকুরদারও ছিল না, আমার ঠাকুরদার বাবারও ছিল না, আমার 14 পুরুষেও কারও 10 লক্ষ টাকা ছিল না। 10 লক্ষ টাকা দূরের কথা মশাই,
1,00,000 টাকাও দূরের কথা, 1,000 টাকাই ছিল না কারো। আমরা মশাই বনেদি গরিব লোক। আমরা মশাই জীবনে কখনো দুবেলা পেট ভরে খেতে পাইনি বটে, কিন্তু তার জন্যে কখনো মানুষ খুন করিনি, ডাকাতি করিনি, চুরি চামারি করিনি। আমরা তাই কপালের মার হজম করে দুবেলা আয়েশ করে তাস পিটেছি, বিড়ি টিনেছি, আর পেট ভরে আড্ডা দিয়েছি। ভেবেছি পয়সা যখন আমাদের কপালে নেই, তখন এ নিয়ে ভেবে ভেবে আর ব্লাড প্রেশার করি কেন? তার চেয়ে টাকার কথা না ভাবাই ভালো। সেই ভেবে সকালবেলা বাড়ি থেকে বেরোতুম, আর বেলা 3টের সময় একবার বাড়ি ফিরে নাকে মুখে ভাত গুঁজে আবার বেরোতাম আড্ডা দিতে। সারাদিন কেমন করে কাটতো সে আর বুঝতে পারতুম না। গ্রামের মানুষ আমরা। আমাদের ভৈরবগঞ্জ অজপাড়াগা হলে কি হবে, একটা সিনেমা হাউস ছিল। সেই সিনেমা হাউসের সামনে গিয়ে লাইন দিতুম। ব্যাপারীরা যারা গঞ্জে আসতো কেনা বেচা সওদা করতে, তারা দেখতো সেই ছবি। আমরা আগে থেকে লাইন দিয়ে সেই সব টিকিট কিনে রাখতুম। তারা এসে দেখতো হাউসফুল। তখন আমাদের কাছে বেশি পয়সা দিয়ে টিকিট কিনত। আমরা 4 আনার টিকিট 6 আনায় বেচতুম, 6 আনার টিকিট 9 আনায় বেচতুম। সেই বাড়তি পয়সা দিয়ে আমরা চা, সিগারেট, বিড়ি খেতুম, ফুর্তি করতুম। ভৈরবগঞ্জে একটা হোটেল ছিল, তার নাম শ্রী শ্রী কালীমাতা হিন্দু হোটেল। সেই হোটেলের সামনে ছিল হোটেলের চায়ের দোকান, মানে খুচরো খদ্দেররা সেইখানে বসে বিশ্রাম করত, চা খেত, বিড়ি খেত। আর যারা 1 দিন 2 দিনের জন্যে ভৈরবগঞ্জে কারবার করতে আসতো, তাদের জন্যে ভেতরে থাকবার বন্দোবস্ত ছিল। কুয়ো ছিল, পায়খানা ছিল, নাইবার জন্যে ঘেরা ঘর ছিল। মোট কথা পাড়া গাঁয়ে যা কিছু আরাম পাওয়া সম্ভব সবই ছিল শ্রী শ্রী কালীমাতা হিন্দু হোটেলে। রেট কিন্তু বেশি নয়, দিনে মাথা পিছু 5 টিকে দিলেই থাকা খাওয়া। আমি বাধা দিলাম, বললাম, হোটেলের খবর শুনে আমার কি লাভ হরিপদ? সেই 10 লাখ টাকার কি হলো বলো? হরিপদ বললে, এই তো আপনার দোষ স্যার। আপনি নিজে স্টোরি রাইটার হয়ে এত অধৈর্য হয়ে পড়ছেন, তাহলে আপনার পাঠকদের কি হবে বলুন তো? তুমি একটু ছোট করে বলো না, আমি ঠিক গুছিয়ে লিখে দেবক্ষণ। তাই কখনো হয় স্যার? আপনার সঙ্গে আমার তফাৎটা কোথায় বলুন তো? আপনিও গল্প লেখেন, আমিও গল্প লিখি। আপনি লেখেন কাগজে কলমে, আর আমি লিখি মনে মনে, মুখে মুখে। মাঝখান থেকে ক্ষীরটা আপনারাই মারেন, আর আমরা উপোস করে মরি। বললাম, বাজে কথা রাখো তোমার, গল্পটা বলো। তাহলে শুনুন। একদিন ভৈরবগঞ্জে শ্রী শ্রী কালীমাতা হোটেলে একলা বসে আছি। তখন টা টা করছে রোদ্দুর। তারই মধ্যে 2 কাপ চা খেয়ে ফেলেছি, আর ট্যাঁকে পয়সা নেই যে খাবো। বসে বসে ভাবছিলুম কোথায় যাই এই রোদ্দুরের মধ্যে, অথচ বাড়ি যেতেও ইচ্ছে করছে না। আশেপাশে কেউ কোথাও নেই, থাকবে কেন? কেউ তো আমার মতো বাউন্ডুলে নয়। সকলের বউ আছে, সংসার আছে, সবাই যে যার বাড়িতে আরাম করে ঘুমোচ্ছে। আমার বাড়িও নেই, ঘরও নেই, সংসারও নেই, বউ ছেলে মেয়ে কিছুই নেই। থাকবার মধ্যে আছে কেবল আমার এক বিধবা বুড়িমা। তা সেই দিন সেই দুপুরবেলা সেই শ্রী শ্রী কালীমাতা হোটেলেই কাণ্ডটা ঘটল। কী কাণ্ড? সেই 10 লক্ষ টাকার কাণ্ড। তার মানে তুমি 10 লক্ষ টাকা কুড়িয়ে পেলে নাকি? হরিপদ বললে, না স্যার, কুড়িয়ে পেলাম না। তা কুড়িয়ে পেলামও বলতে পারেন বই কি। তা 10 লক্ষ টাকা পেয়েও তুমি উড়িয়ে দিলে? হরিপদ হো হো করে হাসতে লাগলো। বললে, না স্যার, 10 লক্ষ টাকা পেয়ে পাগলও হয়ে যায়নি, উড়িয়েও দিইনি। সে এক মজার ব্যাপার হলো, সেইটাই তো বলছি আপনাকে।
হরিপদর গল্প বলা এই রকমই। হরিপদ আমাকে অনেক গল্প দিয়েছে বটে, কিন্তু তাকে ঘষে মেজে দাঁড় করাতে আমার অনেক পরিশ্রম হয়। অনেক ফালতু কথা বলে, অনেক ঘোরায়, অনেক ডালপালা জুড়ে দেয়, যা গল্পের পক্ষে অনাবশ্যক। গল্পের একটা নিজস্ব গতি আছে, একটা নিজস্ব পরিণতিও আছে। একটু এদিক ওদিক হলে আঘাটায় গল্পের ভরাডুবি হয়। সেই জন্যেই সব লেখকের সব গল্প শেষ পর্যন্ত পড়া যায় না, পড়তে ভালো লাগে না। তার কারণও ওই, যে গল্পের শেষ নেই সে গল্প গল্পই নয়। আর সেই অবধারিত শেষের দিকে যে গল্প একাগ্র হয়ে এগোয় না, সে গল্প পাঠকেরও মন জয় করতে পারে না। তাই গল্প পড়তে পড়তে পাঠক ঘুমিয়ে পড়ে, পাঠক হাই তোলে, পাঠক বই বন্ধ করে রেখে গল্প করতে শুরু করে। তা হরিপদকে আমার জানা ছিল বলেই আমি মাঝে মাঝে বাধা দিয়ে তাকে আসল গল্পের বাঁধা পথে নিয়ে যাবার চেষ্টা করতাম। কিন্তু হরিপদকে যদি আমি শায়েস্তাই করতে পারবো, তো আমি না হয়ে হরিপদই সাহিত্যিক হয়ে যেত, আর আমি তাকে গল্প সরবরাহ করতাম। হরিপদ ততক্ষণে আর একটা বিড়ি ধরিয়ে ফেলেছে। লম্বা টান দিয়ে হরিপদ বললে, তাহলে এবার ব্যাপারটা কি হলো বলি। বললাম, বেশি ডালপালা দিও না, আসল গল্পটা বলো। ডালপালা যদি লাগাতে হয় তো আমি জুড়ে দেব, তোমার সেসব ভাবতে হবে না। হরিপদ বললে, আমাকে আর আপনাকে গল্প লেখা শেখাতে হবে না স্যার। নেহাত বানান ঠিক হয় না, তাই নিজে লিখি না। নইলে কি আর স্যার আপনাদের কাছে এসে ধর্ণা দিই? ভাবছেন আপনারা গল্প লিখে কত টাকা পান আমি জানি না? আজকাল এক একজন লেখক বাড়ি গাড়ি সব করছেন, আমি কিছু দেখছি না মনে করেছেন? আমাকে আপনি তো দেবেন মাত্র 5টা টাকা, অথচ চালের মন 80 টাকা হয়ে গেছে, সে খবর রাখেন? তারপর একটু থেমে বললে, সেবার যে গল্পটা আপনার সিনেমায় হলো, ওটা কার বলুন? বুকে হাত দিয়ে বলুন, কার কাছ থেকে পেয়েছিলেন গল্পটা? আপনি তো 1000 টাকা মেরে দিয়ে বেশ কাশ্মীর ঘুরে এলেন, আর আমি বউকে একটা নতুন শাড়ি পর্যন্ত কিনে দিতে পারিনি, তা জানেন? এবার আমাকে শক্ত হতে হলো। বললাম, দরকার নেই তোমার গল্প বলে, আমি অন্য লোক দেখব। এমন অনেক লোক আছে যারা বিনা পয়সায় আমাকে গল্প বলে যাবে, তা জানো? আমার কাছে অনেক লোক আসে তাদের জীবনী নিয়ে উপন্যাস লেখাবার জন্যে। এবার থেকে তাদের কাছ থেকেই গল্প নেব, আমারও 5টা করে টাকা বেঁচে যাবে। হরিপদ এই কথায় জব্দ হলো। বললে, আমি কি তাই বলেছি নাকি স্যার? আমি কি বলেছি আপনাকে গল্প দেব না? আমি আপনাকে কত গল্প দিয়েছি বলুন তো? সব আপনি ভুলে গেলেন? আজকে চালের দাম 80 টাকা হয়েছে বলেই তো একটু মাথাটা গরম হয়ে গেছে, নইলে আমার মতো মাথা ঠান্ডার লোক আপনি দেখেছেন? বললাম, তাহলে বলো তোমার গল্পটা। হরিপদ বললে, আপনি যে বড় বাধা দেন স্যার, গল্প বলতে বলতে বাধা দিলে রস কেটে যায় না। বললাম, ঠিক আছে, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, তুমি সেই ভৈরবগঞ্জের শ্রী শ্রী কালীমাতা হিন্দু হোটেলের মধ্যে দুপুরবেলা 10 লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে গেলে। না স্যার, কুড়িয়ে পেলুম বললে ভুল হয়, আমি আপনাকে খুলেই বলছি সবটা। হরিপদর ভয় হয়েছিল হয়তো টাকাটা পাবে না আর। সত্যিই বড় অভাবগ্রস্ত লোক হরিপদ। কখনো ফর্সা জামা কাপড় পরতে দেখিনি হরিপদকে। বেশ পেট ভরে বিড়ি খেতেও পারেনি কখনো, ভাত তো দূরের কথা। নিজের অভাব অভিযোগ নিয়েই বরাবর তাকে বিব্রত থাকতে দেখেছি। 5টা করে টাকা তো মাত্র পায় আমার কাছ থেকে, কিন্তু সেই 5টা টাকাই যখন হাত পেতে নেয়, তখন সে এক দেখবার মতো চেহারা হয় তার। চোখ দুটো বড় বড় হয়ে যায়, ঠোঁট দুটো ফাঁক হয়ে আসে, যেন লাখ টাকা তার হাতে এসে গেছে এমনই ভাবখানা। আজ সেই হরিপদর মুখে তার 10 লাখ টাকা পাওয়ার ঘটনা শুনে সত্যি সত্যি হতবাক হয়ে গেলাম। হরিপদ বলতে লাগলো, যাকগে, আসল গল্পটা এবার শুনুন।
সেই ভৈরবগঞ্জের শ্রী শ্রী কালীমাতা হোটেলে একদিন এক ভদ্রলোক এসে উঠলেন। কোনো ভদ্রলোককে এমনিতে কালীমাতা হোটেলে কখনো দেখিনি। যারা ধান চালের ব্যাপারী তারাই মাথা গোঁজবার জন্যে ওই হোটেলে 2-4 দিনের মেয়াদে আসে, তারপর কাজ ফুরোলে আবার সওদা নিয়ে চলে যায়। আমি একটু তেরছা চোখে ভদ্রলোককে দেখলাম। অচেনা মুখ, হাতে একটা ব্যাগ, ব্যাগের মধ্যে কাগজপত্র কী সব রয়েছে। এক মনে তাই পড়ছিলেন। আমাকে দেখে ভদ্রলোক মুখ তুললেন, কিছু হয়তো বলতে যাচ্ছিলেন। আমি ডাকাবুকো মানুষ, আমার অত ভয় ভীত নেই। জিজ্ঞেস করলাম, কোত্থেকে আসা হচ্ছে আপনার? ভদ্রলোক বললেন, আমি আসছি কলকাতা থেকে। তা এখানে কোথায় এসেছেন? ভদ্রলোক বললেন, এই ভৈরবগঞ্জে এসেছি। বললাম, ভৈরবগঞ্জে? তা তো দেখতে পাচ্ছি, কিন্তু কাজটা কি? ভদ্রলোক যেন একটু দ্বিধা করতে লাগলেন। বললে, আপনি কি এই ভৈরবগঞ্জে থাকেন? বললাম, আমার জন্ম মশাই এই ভৈরবগঞ্জে, জন্মকর্ম সবই এই ভৈরবগঞ্জে। আপনি ভৈরবগঞ্জ সম্বন্ধে কি জানতে চান বলুন না, আমি সব বলে দেব। ভদ্রলোক বললেন, আমি একজন লোককে খুঁজতে এসেছি। কোন লোক বলুন, আমি খুঁজে বার করে দেব। ভদ্রলোক বললেন, সে এখানে থাকে না, থাকে পাঁচশরে। পাঁচশর? পাঁচশরও চিনি, পাঁচশরে আমার মামার বাড়ি। ভদ্রলোক যেন হাতে স্বর্গ পেলেন। বললেন, পাঁচশরে আপনার মামার বাড়ি? আপনি পাঁচশরে গেছেন? বলেন কি মশাই, মামার বাড়ি যাব না? ভাগ্নে হয়ে জন্মেছি আর মামার আদর পাবো না, এ কি হতে পারে? আপনি বলছেন কি? আসলে মশাই, আমার মামারা এখন সবাই মারা গেছে। মামার বাড়ি বলতে এখন আর আমার কিছুই নেই সেখানে। মামারা মারা গেছে, মামিরাও মারা গেছে। মামা তো ভাইরা আছে বটে, কিন্তু আমাকে এখন আর তারা মানুষ বলেই ভাবে না। আর আমার টাকা কড়ি কিছু নেই, রোজগার পাতি করি না, কেন দেখবে বলুন? আপন বাপ মাই আজকাল টাকা না দিতে পারলে হতচ্ছেদা করে, তো মামা তো ভাই। তা আমি সে কথা ভাঙলুম না মশাই। ভাবলাম, দেখি না ভদ্রলোকের কী মতলব। ভদ্রলোক বললেন, আমি পাঁচশরে গিয়েছিলাম, কিন্তু সেখানে থাকতে পারলুম না। আমার কোনো কাজ হলো না। এত মশা, এত নোংরা, একটা হোটেল নেই যে থাকি। পাঁচশর নোংরা জায়গাই বটে, এককালে গঞ্জ ছিল, কিন্তু ম্যালেরিয়া মহামারী হয়ে দেশটা একেবারে উচ্ছন্নে গেছে। যাদের একটু টাকা কড়ি ছিল তারা সব পাঁচশর ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে। বলবার মতো লোক আর কেউ নেই সেখানে। বললাম, আপনি কি আর সেরকম জায়গায় থাকতে পারবেন মশাই? আমরা পাড়া গাঁয়ের লোক, আমরাই বলে সেখানে গিয়ে পালাই পালাই করি। কেন মিছিমিছি সেখানে যেতে গেলেন? আমি কি সাধ করে গিয়েছি? চাকরির দায়ে যেতে হয়েছে। জিজ্ঞেস করলাম, কি কাজ আপনার? ভদ্রলোক বললেন, আমি অ্যাটর্নি অফিসে কাজ করি, অ্যাটর্নি অফিসের বাবু। আমাদের ফার্মের নাম হলো গাঙ্গুলি মুখার্জি অ্যান্ড কোম্পানি। অফিস থেকে এত চিঠি লেখা হচ্ছে, তবু একটা উত্তর নেই। শেষকালে আসতে হলো আমাকেই। এসব দেশে আগে কখনো আসিনি আমি। একটা ভালো হোটেলও নেই যে থাকি। এই শ্রী শ্রী কালীমাতা হোটেলে এসে এখন উঠেছি। এখান থেকেই যদি মহিলাটির ঠিকানা পাই সেই চেষ্টা করছি। মহিলাটির নাম কি বলুন? ভদ্রলোক বললেন, আলোচনা দাসী। আলোচনা দাসী? অদ্ভুত নাম। পাঁচশর অবশ্য ছোট গ্রাম, বড়জোর 300 ঘর বামুন কায়েত, আর সব চাষা কামার কুমার। তারা কেউ চাষ করে, কেউ বা মাছ ধরে, কেউ বা যজমানি বৃত্তি করে। পাঁচশরে গিয়ে যে কেউ বাইরের লোক থাকতে পারে এমন কল্পনা করা অসম্ভব। আমি নিজেই কোনোদিন সেখানে গিয়ে রাত কাটাতে পারিনি।
ভদ্রলোক বললেন, সেখানকার কাদা আর মশা দেখে আমি মশাই বাপ করে পালিয়ে এসেছি। আমি বললাম, আপনাকে কিছু ভাবতে হবে না, আমি গিয়ে তাকে আপনার কাছে এনে হাজির করব। আপনি চিনতে পারবেন? আমি ভদ্রলোকের কথা শুনে অবাক হয়ে গেলাম। বললাম, চিনতে পারবো না বলছেন কেন? আমি তো তাদের চিনি। ভদ্রলোক যেন নিশ্চিন্ত হলেন আমার কথা শুনে। বললেন, তাহলে তো ভালোই হলো, আমাকে আর কষ্ট করে সেখানে যেতে হবে না। এখানে এনে তার হাতেই চিঠিটা দিয়ে দেব, আমার কাজ ফুরিয়ে যাবে। ভদ্রলোককে কথা দিয়ে আমি তো পাঁচশরে ছুটলাম তখনই। আসলে আমি পাঁচশরের কাউকেই চিনতাম না। আমার মামারা ছিল, তারা সবাই মারা গেছে তখন। মামাতো ভাই বোনেরাও আর কেউ নেই তখন। ছোটোবেলায় পাঁচশরে গিয়েছিলাম, তারপর পেটের ধান্দায় আর কখনো যাওয়া হয়নি ওদিকে। কিন্তু 10 লাখ টাকার ব্যাপার, এমন সুসংবাদটা গিয়ে দেব, আমার ভাগ্যেও তো ছিটে ফোঁটা কিছু মিলতে পারে। দুর্গা বলে তো গেলাম পাঁচশরে। প্রথমে গিয়ে কাউকেই কিছু ভাঙলুম না। মামাদের বাড়িটা ভেঙে পড়ে আছে, ভেতরে কিছুই নেই। একটা কাঁঠাল কাঠের বিরাট সিন্দুক খালি পড়ে আছে, আর গোটা কত কুলো ডালা। বিদেশে যে যার চাকরি করছে। এ বাড়ির মায়াও কারণ নেই, কেউ ভাগ চাইতেও আসবে না কোনো দিন। পাড়ার 2-1 বৃদ্ধ মানুষ এলো দেখা করতে, 2-একটা উপদেশ দিলে, কিছুটা খোঁজ খবরও নিলে। দিদিমা কেমন আছে, অমুকের বিয়ে হয়েছিল কোন নগরে, তারা কি করছে, ছেলে মেয়ে কটা, ইত্যাদি ইত্যাদি অনেক খবর। আমি কিন্তু সেসব খবরের জন্য তখন বিশেষ মাথা ঘামাচ্ছি না। আমার মাথায় তখন কেবল আলোচনা দাসী ঘুরছে। নিজের হাতে ভাত ফুটিয়ে নিয়ে 2টো খেয়ে নিয়ে সারাদিন ঘুরে ঘুরে বেড়াই, আর সন্ধেবেলা ফিরে এসে নিজের বিছানায় চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি। এমনি করেই 2 দিন কেটে গেল, কোনো কিনারা পেলাম না। গাঁয়ের মানুষ দেখলেই আলাপ জুড়ে দিই, জিজ্ঞেস করি কার কোথায় দেশ, কার কোথায় আত্মীয় স্বজন থাকে, যেমন লোকে জিজ্ঞেস করে পরস্পরকে। কারো ঢাকায় আদিবাড়ি, কারো রাজশাহীতে। তখন মশাই পাকিস্তান হয়নি, তখন দেশেও অকাল পড়েনি, তখনও মানুষ এখনকার মতো টাকা জো টাকা করতো না। তখন তবু লোকে আত্মীয় স্বজনের খবরাখবর নিত। হরেনবাবুর সঙ্গে দেখা হতেই বললেন, এবার একটা বিয়ে থা করে ফেল বাবা। বললাম, বিয়ের কথাবার্তা তো চলছে, আর বিয়ে না করলে চলছেও না। হ্যাঁ, তা তো বটেই, কতদিন আর হাত পুড়িয়ে খাবে। হাত পুড়িয়ে খাওয়ার কথাটা আমি পাঁচশরে গিয়ে তুলে দিয়েছিলাম। তাছাড়া ভালো মাইনে পাই মাসে মাসে, তাও সবাই জেনে গিয়েছিল পাঁচশরে। দুর্গাপদবাবু বললেন, কত পাও? 300 টাকা? 300 টাকা তো শুধু মাইনে, উপরিতেও 100-3 পাই। 600 টাকা পাও, অথচ এখনো বিয়ে করনি? তুমি তো মানুষ খুন করবে হে। সত্যি সে এক অদ্ভুত দেশ পাঁচশর। সমস্ত গ্রামটা যেন আমার মাইনের খবর শুনে বেসামাল হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আমার খাতির করতে লোকের ভিড় জমে গেল বাড়িতে। হরেনবাবু বললেন, তুমি বাবা ওই ভাঙা বাড়িতে থেকো না, আমার বাড়িতে চলে এসো। দুর্গাপদবাবু বললেন, তুমি বাবা তার চেয়ে আমার বাড়িতে এসো না, আমি থাকতে তুমি নিজের হাতে রান্না করে খাবে, এটা তো ভালো দেখায় না। রাতারাতি আমি একেবারে সকলের পরম আত্মীয় হয়ে গেলাম মশাই। সকলেই আমার কাকা, জ্যাঠা, মাসিমা, পিসিমা হয়ে গেল। কার কোথায় দেশ, আত্মীয় স্বজন কার কোথায় থাকে, তাও জেনে নিলাম। শুধু হরেনবাবু, রমেশবাবু, পরেশবাবুই নয়, কত যে মাসিমা, কাকিমা, দিদিমা পাতিয়ে ফেললুম 2 দিনের মধ্যেই, তার ঠিকানা নেই। মাসিমা বললে, তুমি বাছা আইবুড়ো হয়ে আর কদিন থাকবে? একটা ভালো দেখে পাত্রী দেখে দিন না আপনারা, আমি বিয়ে করছি।
তা পাত্রীর কি অভাব বাবা এখানে? আমার বড় জায়ের মেজো মেয়েই তো রয়েছে, তাকে বিয়ে করো না তুমি? এমন মুশকিলেই পড়লুম মশাই তখন যে কি বলবো। আমি তো আমার আসল উদ্দেশ্য খুলে বলতে পারিনি সকলকে। আমি ভৈরবগঞ্জে ভদ্রলোককে বলে এসেছি 2-1 দিন আমার জন্য অপেক্ষা করতে, কিন্তু আমার যদি দেরি হয় ফিরতে, ভদ্রলোক কি আর আমার জন্য অপেক্ষা করবেন? আমি সেই দিনই একটা পোস্ট কার্ড ফেলে দিলুম ভৈরবগঞ্জের ঠিকানায়, লিখে দিলুম আমার অসুখের জন্যে আমি পাঁচশরে আটকে পড়েছি, আমি না ফেরা পর্যন্ত অপেক্ষা করবেন। এদিকে তখন গাদা গাদা মেয়ে দেখে বেড়াচ্ছি। পাঁচশরে মেয়েরও গাদা মশাই, এত আইবুড়ো মেয়ে আছে যে পাঁচশরে তা জানতুম না। সকালে মেয়ে দেখি, দুপুরে মেয়ে দেখি, বিকেলে মেয়ে দেখি, আবার রাত্রিরেও মেয়ে দেখি। সব ডাগর ডাগর মেয়ে, সকলকেই নাম জিজ্ঞেস করি। আমি পাত্র হিসেবে ভালো, 300 টাকা মাইনে পাই, কে আর না আমাকে মেয়ে দেখাবে। কেউ নাম বলে কমলা, কেউ বলে লক্ষ্মী, সবই বাহারে নাম, ডাগর ডাগর মেয়ে। মা কি মাসিমার বেনারসি শাড়ি পরে ভারী ভারী সোনার গয়না গায়ে দিয়ে সেজে গুজে সামনে এসে দাঁড়ায়। আমি নাম জিজ্ঞেস করি, লেখাপড়ার কথা জিজ্ঞেস করি। দেখতেও কেউ কেউ রূপসী। আসলে টাকার জন্যেই কারো বিয়ে হচ্ছে না। আমি তো টাকা নেব না, তাই মেয়েদের বাপ মায়ের বড় আগ্রহ আমার সঙ্গে যার যার মেয়ের বিয়ে দেবার জন্য। কাউকেই আর পছন্দ হয় না। হবে কি করে? কারো নাম তো আলোচনা দাসী নয়। আমি তো সুন্দরী খুঁজছি না, আলোচনা দাসী নাম হলেই আমার পছন্দ হয়ে যায়। আমি আর কিছু চাই না। শেষকালে মশাই একজন পাত্রী নাম জিজ্ঞেস করতেই বললে তার নাম আলোলতা দাসী। চমকে উঠলুম মশাই, আলোলতা আর আলোচনা কি এক? বুড়ো বাবা সামনে ছিল, তাকেই জিজ্ঞেস করলাম, আলোলতা কীরকম নাম? একে বুড়ো মানুষ, তাই চোখে দেখতে পায় না বুড়ো। বললে, বাবাজি, আমরা তো ঠাকুর দেবতার নামই দিয়ে থাকি ছেলে মেয়েদের, কিন্তু ও যখন জন্মালো তখন ওর মামা শহরে থাকে কি না, সেই ও নাম দিয়েছিল। সে মামা এখন কোথায়? সে বাবাজি বিয়ে থা কিছু করে টরেনি। আলোকে আমার বড় ভালোবাসত সে। পুজোর সময় আমার মেয়েকে শাড়ি কিনে দিত, গয়না দিত। তারপর চাকরি বাকরি ছেড়ে দিয়ে যে কোথায় চলে গেল, আর কোনো খোঁজ খবর নেই। শুনেছিলাম ব্যবসা করছে, অনেক খোঁজ করেছি, কিছু খবর পাইনি। কেউ বলে মারা গেছে, কেউ বলে কোটিপতি হয়ে বিলেতে গিয়ে মেম সাহেব বিয়ে করেছে, কেউ বলে বর্মা মুলুকে। বর্মা? আমি কথাটা শুনেই লাফিয়ে উঠেছি। বর্মা? আমার তখন মাথায় বিদ্যুৎ চমকে উঠেছে। বর্মা? বর্মায় চলে গিয়েছে মামা? আমি জিজ্ঞেস করলাম, বর্মায় গেছে জানলেন কি করে? আমরা আর কি করে জানব, লোক মুখে শুনেছি। কোন লোক? কারা? সে কি মনে আছে বাবাজি? বহুকাল আগে কে কার কাছে শুনেছে, তারপর আমাদের কাছে বলে গেছে। সে আর আমাদের বিশ্বাসই হয় না। এতদিন যখন খোঁজ খবর নেই, তখন আর কি সে বেঁচে আছে? তা এইসব কথা আমার আর শোনবার দরকার ছিল না তখন। মামাই হোক আর দাদামশাই হোক, তা নিয়ে ভাববার কারণ নেই। আমি মশাই তখন ছটফট করছি। ওদিকে ভদ্রলোককে বসিয়ে রেখে এসেছি ভৈরবগঞ্জে, আর কতদিন আটকে রাখা যায় তাকে? আমি তাহলে এখানেই বিয়ে করব, আপনারা ব্যবস্থা করুন। মেয়ের বাবা বললে, তাহলে বাবা দেনা পাওনার কি হবে? বললাম, আমি একটা পয়সা নেব না। সে কি বাবা, আমার কি অত সৌভাগ্য হবে? বুড়ো ভদ্রলোক যেন বিশ্বাস করতে পারলেন না। চোখ দুটো তার ছলছল করে উঠল। হরেনবাবু, রমেশবাবু
পাঁচশরের যারাই কথাটা শুনলে তারাই অবাক হয়ে গেল। এত ভালো পাত্র আর একটা পয়সাও নেবে না? অবাক কাণ্ড। তাহলে কবে বিয়েটা হবে? আজই করুন, আজই ব্যবস্থা করে ফেলুন। আমার তো আবার অফিসের ছুটি ফুরিয়ে যাচ্ছে। তা বলে আজ কি করে হয়? আমার তো জোগাড় যন্তর করতে হবে, 2-10 জনকে খবর দিতে হবে। তাহলে কাল? তারপর হলে আমি আর বিয়ে করব না কিন্তু। তা এমন ভালো পাত্র হাতছাড়াই বা কী করে করা যায়? সুতরাং ভদ্রলোক তাতেই রাজি হয়ে গেলেন। অবস্থা ভদ্রলোকের শোচনীয়, বয়সও অনেক, প্রায় 70-এর কাছাকাছি। স্ত্রীও বহুদিন মারা গেছে, অর্থাৎ মেয়ের মা। এত তাড়াতাড়ি সব জোগাড় করা সম্ভব নাকি? কিন্তু তখন আর উপায় নেই। পরদিনই পাঁজি পুঁথি দেখিয়ে বিয়ের ব্যবস্থা পাকা করা হয়ে গেল। আমিও সেই অবস্থাতেই বিয়ে করতে গেলাম মশাই। সবাই আমার ব্যাপার দেখে অবাক হয়ে গেল। হরেনবাবু বললেন, কি বাবাজি, এত ভালো ভালো মেয়ে দেখালাম তোমাকে, শেষকালে কালীবাবুর মেয়েকে পছন্দ হলো? রমেশবাবুরও ওই এক কথা। মাসিমা, পিসিমা, দিদিমা যে যেখানে ছিল সকলেরই ওই এক কথা। সবাই অবাক হয়ে গিয়েছিল। প্রথমে তো পাত্রীকে দেখতে ভালো নয়, তার উপর গায়ের রং কালো, তার উপর একটা পয়সাও যৌতুক নিলাম না। এতে সবাই বললে, এমন হীরের টুকরো ছেলে মাটির দরে বিকিয়ে দিল। আমি সেদিন মনে মনে হেসেছিলাম মশাই। এরা তো জানে না মশাই আমার কি মতলব। আমি তখন লাখ লাখ টাকার স্বপ্ন দেখছি। আমি যখন এই 5 গাড়ি হাঁকিয়ে আসব, তখন বুঝবে কেন আমি বিয়ে করলাম এমন মেয়েকে। হরিপদ বলতে লাগলো, তারপর শুনুন, আমি তো বিয়ে করে আর একদিনও দেরি করলুম না। ফুলশয্যাটা সেরে পরের দিন ভোরবেলায় বউ নিয়ে এলাম ভৈরবগঞ্জে। বাড়ি নয়, একেবারে সোজা হাজির হলাম শ্রী শ্রী কালীমাতা হোটেলে। ভদ্রলোক আমাকে দেখে হাতে স্বর্গ পেল। বললেন, কি মশাই, এতদিন কোথায় ছিলেন? আমি বললাম, এই তো মশাই, আপনার আলোচনা দাসীকে নিয়ে এলাম যে সঙ্গে করে। বললাম, এই নিন, ইনিই আপনার আলোচনা দাসী, আমার স্ত্রী। ভদ্রলোক সামনে যেন তখন সাপ দেখছে। বললেন, আপনার স্ত্রী? হ্যাঁ মশাই, নিজের বিয়ে করা স্ত্রী। এখন দিন একে আপনার টাকা। ভদ্রলোক আমার স্ত্রীর দিকে চেয়ে বললেন, আপনার নাম তো আলোচনা দাসী? আমার স্ত্রী ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। এসব ব্যাপার কিছুই বলিনি তাকে। বললাম, বলো, তোমার নাম বলো উকিলবাবুকে। আমার স্ত্রী মশাই মুখ্য মেয়ে মানুষ, কেন নাম জিজ্ঞেস করা হচ্ছে তাও বুঝতে পারলে না। মুখ নিচু করে বললে, আলো। আমি বাধা দিয়ে বললাম, আপনি যাকে খুঁজছেন সেই, এই আমার স্ত্রী। ভদ্রলোক বললেন, আপনাদের অনেক চিঠি দেওয়া হয়েছিল, একটা উত্তর পর্যন্ত পাইনি। চিঠি কি পাননি? চিঠি পেলে কি আর কেউ উত্তর দেয় না মশাই? এ কি হয়? ভদ্রলোক বললেন, আপনি বুঝি একেবারে বিয়ে করে নিয়ে এলেন ওকে? আগে হ্যাঁ, বিয়ের কথা আগে থেকেই চলছিল, এখন এই সূত্রে পাকাপাকি হয়ে গেল, তাই বিয়েটা সেরেই একেবারে চলে এলাম। এখনও বউ নিয়ে বাড়ি যায়নি। ভালোই করেছেন বলে ভদ্রলোক কাগজপত্র বার করে সব লিখে নিলেন। বললেন, আপনার ভাগ্যটা ভালো মশাই, আপনার বুদ্ধিটাও পাকা। বললাম, টাকাটা পাবো তো ঠিক? ভদ্রলোক বললে, পাবেন না কেন, নিশ্চয়ই পাবেন। আমি আগে জানলে মশাই নিজেই এই বিয়েটা করে ফেলতুম। আমার মাথাতে বুদ্ধিটা আসেইনি। তা কবে পাবো টাকাটা? ভদ্রলোক বললেন, এইটে সই নিয়ে আগে অফিসে যাই,
তখন আপনাকে জানাবো। কত দেরি হবে পেতে? দেরি কিসের? গভর্নমেন্টের অফিসে যা দেরি, নইলে দেরি আমরা নিজেরা করব না। টাকাটা পেলেই আপনার স্ত্রীর নামে পাঠিয়ে দেব। মানি অর্ডার না চেক? 10 লাখ টাকা মানি অর্ডারে পাঠাবো কী করে মশাই? তাই কখনো কেউ পাঠায়? না পোস্ট অফিসই অ্যালাউ করে? আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে? বললাম, না। তাহলে 5 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন। তা সেই ব্যবস্থাই হলো। ভৈরবগঞ্জে ব্যাংক নেই, ব্যাংক ছিল কালীনগরে। পরদিনই সেখানে গিয়ে 5টা টাকা ধার করে একটা স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুললুম মশাই। আমার নতুন টাটকা বউ, তখন তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়নি। দিদিমা তো বউ দেখে অবাক। পাড়ার লোকজন সবাই ভিড় করে দেখতে এলো। সবাই বউ দেখে কিন্তু মুখ বেঁকালো। শেষকালে বিয়ে করে নিয়ে এলাম এই বউকে, আর বউ পেলাম না। বউয়ের কি আকাল হয়েছে? সামনের 2টো দাঁত উঁচু, রংটাও কালো, লেখাপড়াও জানে না। এ কেমন ধারা বউ? রাত্রেবেলা খিল বন্ধ করে বউ বললে, ও লোকটা কে? কোন লোকটা? ওই যে লোকটা আমার টিপসই নিলে। ও একজন উকিল। বউ বললে, উকিল সই নিলে কেন? কিসের কোন টাকার কথা বলছিলে তুমি ওকে? আমি কিছু প্রকাশ করলাম না। বউয়ের মুখ খুব গম্ভীর হয়ে গেল। দেখলুম আড়ালে মুখ ঢেকে বউ চুপি চুপি কাঁদছে। জিজ্ঞেস করলাম, কাঁদছো কেন? বুঝলাম সবাই তাকে দেখে কুৎসিত বলেছে বলেই মনে কষ্ট পেয়েছে। তখন তার কান্না থামাবার জন্যে সব ব্যাপারটা খুলে বললাম লাখ টাকা পাওয়ার কথাটা, কেন তাকে বিয়ে করেছি। আরও বললুম, টাকাতে সব দোষ ঢেকে যাবে। তখন দেখবে সবাই আবার তোমাকে তখন সুন্দরী বলবে। আজ যারা তোমার নিন্দা করছে, কাল তারাই আবার তোমার গুণ গাইবে। সবই বুঝিয়ে বললাম। মনে হলো সমস্ত শুনে যেন একটু ঠান্ডা হলো, আর কান্নাকাটি করে না। বললাম, তারপর? গল্প বলতে বলতে গলাটা বোধহয় শুকিয়ে এসেছিল। বললে, দাঁড়ান মশাই, একটা বিড়ি ধরাই আগে। গলাটা ভিজিয়ে নিই, তখন থেকে এক নাগারে বলছি তো। বললাম, তুমি কি আর মুগ্ধ বলছো হরিপদ? আমি কি তোমাকে ফোকটে খাটাচ্ছি বলতে চাও? হরিপদ বিড়ি টানা বন্ধ রেখে বলে উঠল, তা আপনি তো দেবেন মশাই মাত্র 5টি টাকা। 5 টাকা দিয়ে আবার কথা শোনাচ্ছেন? হরিবিলাসবাবুকে এই গল্পটা দিলে আমাকে খুশি হয়ে বকশিস দিয়ে দিতেন। আমার রাগ হয়ে গেল। বললাম, তা বকশিস কি আমি দিই না তোমাকে? বকশিস দিইনি কখনো? কি দিয়েছেন শুনি? কি বকশিস আমাকে দিয়েছেন? একবার পুজোর সময় শুধু একটা কাপড় দিয়েছিলেন বউকে। তাছাড়া আর কখন কি দিয়েছেন শুনি? হরিবিলাসবাবু গতবারে আমাকে একজোড়া জুতো, আমার ছেলের পাঞ্জাবি, বউয়ের শাড়ি, কত কি দিয়েছেন তা জানেন? অথচ আপনি আর হরিবিলাসবাবু, তিনি এখনও গাড়ি বাড়ি কিছুই করতে পারেননি। আমার আর এসব কথা ভালো লাগছিল না। বললাম, বলো, তোমার ওসব বাজে কথা শোনবার সময় নেই আমার। শেষটা কি হলো বলো। হরিপদ রেগে উঠল। বললে, দাঁড়ান মশাই, আপনি দেখছি ভালো করে বিড়িটাও খেতে দেবেন না। তারপর বিড়িটাতে শেষ টান দিয়ে সেটা বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে বললে, আমারও যেমন হয়েছে, আমি নিজে লেখাপড়া জানলে কি আর আপনাদের দরজায় ধন্না দিই? লেখাপড়া জানলে আমি নিজেই গল্প লিখতুম মশাই, আপনার কাছে এসে এমন করে দরবার করতে হতো না। বললাম, তা শেষটা কি হলো বলবে তো? তুমি বড্ড জ্বালাও আমাকে। তা বেশ তো, আর জ্বালাবো না, আমি চললুম। হরিবিলাসবাবুর কাছে গেলে এতক্ষণে 7টা সিগারেট খাইয়ে দিতেন। বললাম, তা সিগারেট তো আমিও দিতে পারি,
তুমি অত চড়ছ কেন? সিগারেট খাবে তুমি? এখানেই দেখুন আপনার সঙ্গে আর হরিবিলাসবাবুর সঙ্গে তফাৎ। সিগারেট খাবে কি না এটাও কি জিজ্ঞেস করতে হয় নাকি? নাগারে বিড়ি খেয়ে গেলে মানুষের গলা জ্বলে না? হাসলুম মনে মনে। তাড়াতাড়ি সিগারেট আনিয়ে দিলাম দোকান থেকে। একটা সিগারেট ধরিয়ে প্যাকেটটা পকেটে পুরে হরিপদ বললে, আহ! তারপর যেন একটু ঠান্ডা হলো। বললাম, বলো, এইবার বলো তোমার শেষটা। হরিপদ বললে, কত খাটালেন বলুন তো? এ খাটুনি 5 টাকায় পোষায়? চালের দর 1 টাকা কিলো তা জানেন? আপনিও মশাই কংগ্রেসের মতো হয়েছেন, বেশি খাটিয়ে নিয়ে কম মজুরি দিচ্ছেন। আমি বুঝি না কিছু? বুঝলাম চাপ দিয়ে হরিপদ কিছু বেশি আদায় করতে চাইছে। বললাম, আচ্ছা ঠিক আছে, গল্পটা যদি শেষ পর্যন্ত ভালো লাগে তো না হয় আরও 1 টাকা দিয়ে দেব। হরিপদ বললে, আপনি যে মশাই হাসির গল্প চেয়েছেন, দুঃখের গল্প চাইতেন তো দেখতেন আপনাকে আমি কাঁদিয়ে দিতুম। ও সব ভনিতা থাক, তোমার গল্পটা বলো, আমার একটু তাড়া আছে। তা আমার কি তাড়া নেই ভেবেছেন? আমারও তো তাড়া থাকতে পারে, আমিও তো কাজের মানুষ, 10টা ফিকিরে ঘুরতে হয় আমাকে। থাকবে। তারপর? হরিপদ সিগারেটে টান দিল একবার, তারপর মুখটা গম্ভীর করে বললে, শেষটা মশাই বড্ড হাসির। হাসির মানে? হাসির নয় তো কি? টাকা তো আমি পাইনি, টাকা পেলে কি আমি 5টা টাকার জন্যে আপনার কাছে এসে এইরকম বক বক করি? টাকা পেলে আপনার নাকের ডগা দিয়ে মোটর গাড়ি হাঁকিয়ে যেতুম না? সবই বুঝেছি, তুমি বলো এখন হরিপদ, শেষটা বলো, আর পারছি না। হরিপদ দাঁড়িয়ে উঠল। বললাম, দাঁড়ালে কেন? যাবার সময় হয়ে এলো, দাঁড়াবো না? তা শেষটা বলে যাবে তো? আরে মশাই, যেমন হয়েছে শালা গভর্নমেন্টের কাণ্ড, তেমনি হয়েছে শালা পোস্ট অফিসের কাণ্ড। কি সর্বনাশটা আমার করলে বলুন তো? কেন, পোস্ট অফিস তোমার কি সর্বনাশ করলে? পোস্ট অফিসই তো গণ্ডগোলটা বাঁধালে মশাই, নইলে আমাকেও আর অত কাণ্ড করে ওই কালো কুৎসিত বউ বিয়ে করতে হতো না, এত ভোগান্তিও হতো না আমার। বিয়ে না করলে আজ পায়ের ওপর পা তুলে দিয়ে আয়েশ করে কাটাতে পারতুম। কীরকম? তবে শুনবেন? বলে হরিপদ ফস করে আর একটা সিগারেট ধরিয়ে ফেললে। তারপর একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললে, তবে শুনুন মশাই, আমি তো বউ নিয়ে এসে 2 হাতে টাকা ধার করছি আর ওড়াচ্ছি, তখন আর আমায় পায় কে? 2 দিন পরেই তো আমি 10 লাখ টাকা পেয়ে যাচ্ছি। তা বহুদিন হয়ে গেল, টাকা আর আসে না। শেষকালে আমি একদিন বউকে নিয়ে কলকাতায় চলে এলুম। এসে সেই অ্যাটর্নি অফিসে গেলুম, সেই ভদ্রলোকের সঙ্গে দেখা। বললাম, কি মশাই, আমার টাকা কোথায়? আপনি আমার বউয়ের সই সাবুত নিয়ে গেলেন আর টাকা পাঠাবার বেলায় ঢুঁঢু। তা ভদ্রলোক কি বললে জানেন? বললে, কিছু মনে করবেন না, আমাদের একটা ঠিকে ভুল হয়ে গিয়েছিল। বুঝুন মশাই, আমার অত টাকা ধার হয়ে যাবার পর বললে কি না ঠিকে ভুল হয়ে গিয়েছিল? কি ভুল? হরিপদ বললে, আরে মশাই, বলে কি না পোস্ট অফিসের টেলিগ্রামের ভুল। বর্মা থেকে টেলিগ্রাম পাঠিয়েছে কলকাতার অ্যাটর্নি অফিসে। টেলিগ্রামে লিখেছে আলোকনা দাসী, তার বদলে এরা লিখেছে আলোচনা দাসী। ইংরেজিতে সিএইচটা কও হয় চও হয়, সেই ভুল হয়েছে আর কি। আর গ্রামের নাম পাকসর, লিখেছে 5সর। বুঝুন একবার গভর্নমেন্ট অফিসের কাণ্ডটা। ওরা ভুল করবে আর মাঝখান থেকে আমার মতো গরিব লোকের হয়রানি। ছি ছি। দিন মশাই, 5টা টাকা ছাড়ুন। রেশন নিয়ে গেলে তবে বউ উনুনে হাঁড়ি চড়াবে। এখনও সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি মশাই।
দিন দিন, দেরি করবেন না। রেশনের দোকান আবার 12টা বাজলে বন্ধ হয়ে যাবে। দিন। এতক্ষণ শুনলেন বিমল মিত্রের লেখা গল্প আলোচনা দাসী। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।